বাংলাদেশ ভারতে সফর করবে কি করবে না ব্যাপারটা ঝুলে আছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পরিষ্কার বার্তা আমরা পাই নাই। যখন পর্যন্ত আমরা পরিষ্কার বার্তা পাচ্ছি না তখন পর্যন্ত আমরা এটা নিয়ে আলোচনা তুঙ্গে থাকতে দেখছি। বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের মতো করে আমাদের মতো করে একপেশে খবর করছে, ভারতের বেশিরভাগ গণমাধ্যম তাদের মতো করে একপেশে খবর করছে। বাংলাদেশের গণমাধ্যম বলছে ভারত মানে কাহিল হয়ে পড়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে নেয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, এরকম শিরোনাম করা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে। আবার ভারতের গণমাধ্যমে বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিপদে পড়ে যাচ্ছেন, এটা হচ্ছে ওটা হচ্ছে, সফর না করলে সব কুল হারাবে, নানা ধরনের মুখরোচক শিরোনাম করা হচ্ছে। তার মানে গণমাধ্যমের ক্যারেক্টারগুলো যে এখন নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, সে আমার দেশে ভাবি ভিন দেশে ভাবি, সেটা এখন একেবারে বাস্তবতা। সেই বাস্তবতার মাঝেই আমাদেরকে সঠিক উপাদানটা খুঁজে বের করতে একটু বেশিই কষ্ট হয়। ভারতের এবং বাংলাদেশের কিছু স্পেসিফিক গণমাধ্যম রয়েছে যারা এই কর্মকাণ্ডগুলো করে। আমরা ভারতের একটা গণমাধ্যমকে নিয়ে আলোচনা করতে চাই, মানে তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই না, তাদের একটা রিপোর্টকে নিয়ে আলোচনা করতে চাই, যারা গত 2 বছরে ভারতের প্রোপাগান্ডা ছড়ানো গণমাধ্যমের গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর ব্যাপারটা করেনি। তারা নিজেরা এই কাজটা করেনি, তারা অপেক্ষাকৃত নিউট্রাল নিউজ দেওয়ার চেষ্টা করেছে। হয়তো শতভাগ পারেনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি যাচাই করে দেখেছি তারা মানে গুজব ছড়ানো, ভুয়া খবর দেওয়া, এই কাজগুলো খুব কম করেছে। সেই গণমাধ্যম যার কথা বলছি নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে বাংলাদেশ কি কি শর্ত ভারতকে দিয়েছে সেই ব্যাপারে একটা মানে ইন ডিটেল রিপোর্ট করেছে এবং সেখানে বেশ কিছু তথ্য আমরা পাচ্ছি, যে তথ্যগুলো বেশ বিস্ময়কর তথ্য। চলুন আমরা সেগুলো একটু গবেষণা করি এবং বোঝার চেষ্টা করি যে তারা যে কথাগুলো বলল সেগুলো সত্যি বাংলাদেশের তরফ থেকে শর্ত হিসেবে দেয়া হয়েছে কিনা, হলে সেই শর্ত আদৌ পূরণ হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের কথা। তারা শেখ হাসিনার একটা ছবি দিয়ে যে খবরটা করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের শর্ত নিয়ে তারা যেটা বলেছে, সেই শর্তের মধ্যে 3টি শর্তকে তারা হাইলাইট করেছে, এরকমটা আমরা দেখছি। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে শেখ হাসিনা, হাদি কিলার্স অ্যান্ড 111 ফিউজিটিভস ডিড ঢাকা পুশ দিল্লি উইথ টু মেনি ডিমান্ডস। অর্থাৎ তারা বলতে চাচ্ছে শেখ হাসিনা, হাদি হত্যাকারী এবং 111 জন পলাতক ঢাকা কি অতিরিক্ত দাবি চাপিয়ে দিল্লিকে ঠেলে দিয়েছে? মানে ঢাকা তার যে দাবি, সেই দাবিগুলো কি অনেক বেশি হয়ে গেল, সেই প্রশ্নটা তারা করছে। তারা বলছে ভারত পারস্পরিকতা চেয়েছিল, কিন্তু বাংলাদেশের চরমপন্থী দাবিগুলো, এই দাবিকে তারা চরমপন্থী বলছে। শব্দটা ব্যবহার করা তাদের উচিত হলো কিনা সেই প্রশ্ন আমি রেখে যেতেই চাই আলোচনায়। তারা বলছে চরমপন্থী দাবিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত দিল্লি সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনকে বিপন্ন করতে ভূমিকা রেখে থাকতে পারে। অর্থাৎ মানে এটাকে এক ধরনের চরমপন্থা শব্দটা ব্যবহার করার কারণ আমার মনে হয়েছে যে একগুয়েমি কিংবা একপাক্ষিক কিংবা জেদি আচরণ কিংবা জেদি শর্ত বাংলাদেশ চাপিয়ে দিয়েছে, যেখান থেকে তারা কোনো ধরনের কোনো মুভমেন্ট করতে চায় না, স্থির থাকতে চায়। এই অর্থে তারা সম্ভবত চরমপন্থী আবদার কিংবা দাবি এরকম শব্দ ব্যবহার করছে। তারা বলছে 18 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার মিন্টু রোডে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন বাড়ি নম্বর 33-এ 45 মিনিটের একটি গোপনীয় বৈঠক করেন। মানে
এই তথ্যটা কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসেনি। তারা বলছে পররাষ্ট্রমন্ত্রীর বাসায় দীনেশ ত্রিবেদী ৪৫ মিনিট দীর্ঘ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শেষ মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে, এবং তারা বলছে যে এই বৈঠকটা ব্যর্থ হয়েছে, বৈঠকে কোনো রেজাল্ট আসেনি। এই বৈঠকে দীনেশ ত্রিবেদী তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছাড়া তার গাড়িতে কিংবা তার বহরে আর কাউকে নেননি, শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে খুবই গোপনে এই মিটিংটা করেছেন। 18 আগস্ট গভীর রাতে ত্রিবেদী খলিলুর রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বৈঠকটি রাত 10:30 থেকে 11:15 পর্যন্ত চলেছিল, কিন্তু তা থেকে কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। এটি খলিলুর রহমান কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কারোরই মন পরিবর্তনে কোনো ধরনের কোনো সাহায্য করেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী এর আগে 14 আগস্ট ভারত সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। সন্ধ্যায় দীনেশ ত্রিবেদী গুলশানে ওএসটি নিয়ে একটা অনুষ্ঠানে হাজির হন, সেই কথাটাও বলছে। 10 আগস্ট একজন শীর্ষ ভারতীয় কর্মকর্তা তারেকের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার AKM শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থাৎ সেই সাক্ষাৎটা আমরা জানি যে রয়ের প্রধান এসেছিলেন বাংলাদেশে, রয়ের প্রধানের সাক্ষাতের কথা বলছে। ততক্ষণে বাংলাদেশিরা একের পর এক দাবি জানাতে শুরু করেছিল, যার মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারত বিরোধী জঙ্গি কর্মী, মানে আমি বুঝতে পারছি না তারা এই শব্দগুলো কেন ব্যবহার করলো। আমি শব্দগুলো ব্যবহার করতে চাই না, ভারত বিরোধী বললেই হবে। এই ধরনের ন্যারেটিভ তৈরি করাটাই কিন্তু মানুষের সংবাদ সম্পর্কে আস্থা নষ্ট করে ফেলে। তারা বলছে যে শরীফ ওসমান হাদির 2 অভিযুক্ত হত্যাকারীর মুক্তি এবং ভারতের বিভিন্ন শহর বিশেষ করে কলকাতায় বসবাস করছেন বলে সন্দেহভাজন অন্তত 111 জন পলাতকের দ্রুত প্রত্যাবর্তন, অর্থাৎ 111 জন শেখ হাসিনাকে এবং ওসমান হাদির যে 2 জন আসামি তাদেরকে বাংলাদেশ ফেরত চায়। তাদেরকে ফেরত দিলেই তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে যাবেন এমন দাবি জানানো হয়েছে। 111 জন যাদের লিস্ট দেওয়া হয়েছে তাদের মধ্যে 70 জনেরও বেশি বাংলাদেশের আওয়ামী লীগের মন্ত্রী এমপি রয়েছেন, এই তথ্য নর্থ ইস্ট নিউজ বলছে। এবং তারা বলছে যে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে যে যদিও ভারতীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার শামসুল ইসলামের সঙ্গে বৈঠকে হাদির কথিত হত্যাকারীদের হস্তান্তর করতে সম্মত হয়েছিলেন, ওই 2 হামলাকারী 2025 সালের 12 ডিসেম্বর পল্টন এলাকায় যে ঘটনা ঘটেছিল সেই 2 জনকে ভারত হস্তান্তর করতে রাজি হয়েছে। রয়ের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে সেই রাজি হয়েছিলেন, কিন্তু বাকি যে ব্যাপারগুলো বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় সেটাতে ভারত রাজি হয়নি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের এমন একটি দাবিতে রাজি হতে নারাজ যা এখন পর্যন্ত প্রকাশ্যে বিশদভাবে জানানো হয়নি। অর্থাৎ ওই যে শেখ হাসিনা কিংবা 111 জন যে তালিকা সেই ব্যাপারে ভারত রাজি নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারত পারস্পরিক স্বার্থ ও আদান প্রদানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। হাসিনার 5 আগস্টে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি বাংলাদেশের নীতি নির্ধারকদের ভালো লাগেনি, তারা খুবই শক্ত ওয়ার্ড ব্যবহার করেছে, এই ব্যাপারগুলো বলছেন। এ কারণেই এবং এই গণমাধ্যম যেটা বলছে যে এ কারণেই খলিলুর রহমান তারেক রহমানের উপরে তার ভারত সফর বাতিলের জন্য চাপ দেওয়ার সুযোগ পেয়েছেন। মূলত 5 আগস্টের যে সংবাদ সম্মেলন তারপরেই খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চাপ দেওয়ার সুযোগ পেয়েছেন যে না, আপনার ভারত সফর করা যাবে না। এছাড়াও এক মন্ত্রী বলেছেন তারেকের দিল্লি সফর আমাদের নিজস্ব রাজনৈতিক শিবিরে বিরূপ প্রভাব ফেলতে পারত। অর্থাৎ বাংলাদেশের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে এটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারত, তাছাড়া জামাত, এনসিপি, বিএনপির বিরুদ্ধে ব্যবহারের জন্য একটা রাজনৈতিক হাতিয়ার পেয়ে যেত। ত্রিবেদীর সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা পর খলিলুর রহমান দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সাথে আরও 3 জন জনপ্রতিনিধি আছে। এই সফরটিকে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন ভারতকে ঘিরে কূটনৈতিক জটিলতা নিয়ে বাংলাদেশ উদাসীন এবং অভ্যন্তরীণ জ্বালানি সংকট কাটিয়ে উঠতে পদক্ষেপ নিতে আগ্রহী। অর্থাৎ তারা বলতে চাইছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর, সেই কাতার সফরটা এমনটা যে আমরা ভারতের এই সফরটাকে গুরুত্ব দিচ্ছে না, জ্বালানি সমস্যা যেটা আছে সেটা আমরা কাতারের মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলব। ভারতের কাছ থেকে যে অতিরিক্ত 2 লাখ
মানে কি বলবো যে সম্ভবত লিটার তেল চাওয়া হয়েছে, জ্বালানি তেল এবং ডিজেল, সেই চাওয়া, ভারতের সহযোগিতা, ভারত থেকে বিদ্যুৎ আনা, নেপাল হয়ে ভারত থেকে বিদ্যুৎ আনা, ভারতকে বিদ্যুতের জন্য একটা লাইন দেয়া, নানা আলোচনা হতো এই সফরে, যে আলোচনাগুলো থেমে আছে শুধুমাত্র বাংলাদেশের এই শর্তগুলোর জন্য। এখন ব্যাপার হচ্ছে যে ভারতীয় গণমাধ্যম কিন্তু এটা প্রকাশ করেনি যে বাংলাদেশ শর্ত দিয়েছে, ঠিক আছে, ভারত কি শর্তবিহীন তারেক রহমানকে কিংবা আমাদের প্রধানমন্ত্রীকে মানে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে? তাদের কি কোনো শর্ত নাই, নাকি তারা ঝানু খেলোয়াড়ের মতো এই ব্যাপারগুলো কোনোভাবেই যেন গণমাধ্যমে না যায় সেই ব্যাপারে তৎপর রয়েছে? আমাদের শর্ত যদি 3টা হয়, তাহলে ভারতের শর্ত তো 30টা হওয়ার কথা। ভারতের শর্তগুলো তাহলে কি? ভারত যে যে শর্ত দিয়েছে সেগুলো আমরা পূরণ করতে কোনোভাবেই পারবো না বলেই কি প্রধানমন্ত্রীর ভারত সফরটা এখনো ঝুলে আছে? তাহলে এই শর্তের বেড়াজালে থেকে আদতেও কি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।